পরিচয় কি কেবল দামি পোশাকে, নাকি হৃদয়ের গহীনে লুকিয়ে থাকা বিশালতায়? কখনো কখনো একটি তুচ্ছ অবজ্ঞা জীবনের মোড় এমনভাবে ঘুরিয়ে দেয় যা আমরা কল্পনাও করতে পারি না। দিল্লির ব্যস্ত এয়ারপোর্টে এক অহংকারী তরুণীর করা সামান্য উপহাস কিভাবে তার জীবনের শ্রেষ্ঠ উপহারে পরিণত হল, সেই বিস্ময়কর ও আবেগঘন কাহিনী আজ আপনাদের শোনাব। এটি কেবল একটি প্রেমের গল্প নয়, এটি হলো মানুষের ভেতরের রূপ বদলে যাওয়ার এক জীবন্ত দলিল। দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সকালের সময় ছিল। এয়ারপোর্টের ভেতরে সবসময়ের মতো দারুণ হালচল ও ব্যস্ততা ছিল। মানুষ নিজ নিজ ব্যাগ নিয়ে দ্রুত পায়ে হাঁটছিল, কেউ ফ্লাইট ধরার তাগিদে ছিল, তো কেউ নিজের পরিবার ও প্রিয়জনদের বিদায় জানাচ্ছিল। সেই ভিড়ের মাঝে একটি মেয়ে অত্যন্ত দ্রুত ও আত্মবিশ্বাসী কদমে ভেতরে প্রবেশ করল। তার নাম ছিল অনন্যা চৌধুরী। পরনে অত্যন্ত দামি পোশাক, হাতে দামি ফোন, আর চেহারায় আভিজাত্যে ভরা এক সগর্ব হাসি। যে কেউ তাকে এক পলক দেখলেই তৎক্ষণাৎ বুঝতে পারত যে সে কোনো অত্যন্ত উচ্চবিত্ত পরিবারের সন্তান। তার ঠিক পিছন পিছন তার বাবা অশোক চৌধুরীও আসছিলেন। অশোক চৌধুরী শহরের একজন অত্যন্ত নামকরা ও প্রভাবশালী বিজনেসম্যান ছিলেন। এয়ারপোর্টে তার আসার কারণে অনেক মানুষ তাকে চিনতেও পারছিল এবং সম্মান জানাচ্ছিল। অনন্যা চারদিকে একবার অবজ্ঞার নজর ঘুরিয়ে হালকা হাসির সাথে তার বাবাকে বলল, পাপা, সত্যি বলতে আমার এয়ারপোর্টের এই ভিড় একদমই পছন্দ নয়। সব ধরনের মানুষ এখানে চলে আসে। অশোক চৌধুরী মেয়ের কথার পিঠে শুধু হালকা করে নিজের মাথা নেড়ে বললেন, অনন্যা, দুনিয়ায় সব ধরনের মানুষই থাকে এবং আমাদের প্রত্যেকের যথাযথ সম্মান করা উচিত। অনন্যা তার বাবার সেই কথাটিকে খুব একটা গুরুত্বের সাথে নিল না, বরং সে নিজের ফোনের স্ক্রিনে ব্যস্ত হয়ে পড়ল। কিছুক্ষণ পর তারা দুজনেই সিকিউরিটি চেক পার করে ওয়েটিং এরিয়ায় এসে বসলেন। তাদের ঠিক সামনে কাঁচের এক বিশাল জানালা ছিল, যার ওপাশে রানওয়ে পরিষ্কার দেখা যাচ্ছিল। মানুষ নিজ নিজ ফ্লাইটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। অনন্যা মাত্রই সিটে বসেছিল, তখনই হঠাৎ তার নজর ঠিক সামনে বসা একটি ছেলের ওপর পড়ল। সেই ছেলেটি একদম সাধারণ পোশাকে ছিল। হালকা ফিকে হয়ে যাওয়া একটি শার্ট, খুব সাধারণ জিন্স আর পায়ে অত্যন্ত সাধারণ মানের জুতো। তার ঠিক পাশেই একটি ছোট ব্যাগ রাখা ছিল। সে খুব চুপচাপ বসেই নিজের ফোনে গভীর মনোযোগে কিছু দেখছিল। তার নাম ছিল আকাশ রহমান। আকাশের চেহারা ছিল শান্ত এবং তার চোখের দৃষ্টিতে এক অদ্ভুত ধরনের শান্তি দেখা যাচ্ছিল। চারপাশের এই বিশাল কোলাহল ও ব্যস্ততা যেন তাকে বিন্দু মাত্র স্পর্শ করতে পারছিল না। অনন্যা তাকে কয়েক সেকেন্ড এক নাগাড়ে দেখল। তারপর তার ঠোঁটে হালকা অবজ্ঞার হাসি ফুটে উঠল, কিন্তু সেই হাসি সম্মানের ছিল না, বরং তা ছিল চরম উপহাসের। সে ধীরে ধীরে তার বাবার কাছে কিছুটা ঝুঁকে বলল, পাপা, মাঝে মাঝে আমার মাথায় আসে না যে কিছু মানুষ কিভাবে কোনো প্রকার স্ট্যাটাস ছাড়াই এয়ারপোর্টে চলে আসে। অশোক চৌধুরী তার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তুমি আসলে ঠিক কি বলতে চাও? অনন্যা হালকা মাথা ঘুরিয়ে আকাশের দিকে ইশারা করে বলল, আমার মানে দেখুন না, দেখে মনে হচ্ছে যেন জীবনে প্রথমবার এয়ারপোর্টে এসেছে। ওর পোশাকের ছিঁড়ি দেখুন। অশোক চৌধুরী একবার আকাশের দিকে তাকালেন, তারপর খুব শান্ত স্বরে বললেন, অনন্যা, পোশাক দেখে কখনো কোনো মানুষকে ওভাবে বিচার করতে যেও না। অনন্যা হাসতে হাসতে বলল, ওহ পাপা, আপনিও না, আমি তো শুধু জাস্ট একটু মজা করছি। আকাশ তাদের থেকে কিছুটা দূরত্বেই বসেছিল। অনন্যার গলার স্বর এতটাও নিচু ছিল না যে সে শুনতে পাবে না, কিন্তু আকাশ কোনো ধরনের প্রতিক্রিয়া দেখালো না। সে ঠিক আগের মতোই শান্ত হয়ে বসে থাকল, যেন এসব কথায় তার ভেতরে কোনো প্রভাব পড়ছে না। অনন্যা এটা দেখে যেন আরো বেশি মজা পেতে লাগল। সে এবার একটু বেশি গলায় ও উচ্চস্বরে বলল, কিছু মানুষ বোধহয় কেবল ফটোশ্যুট করার জন্যই এয়ারপোর্টে আসে, যাতে সেগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারে। পাশে বসা 2-3 জন মানুষ অনন্যার এই কথা শুনে অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগল এবং পরিবেশটা কিছুটা অস্বস্তিকর হয়ে উঠল। আকাশ এক মুহূর্তের জন্য মাথা তুলল এবং তার নজর সরাসরি অনন্যার উপর পড়ল। অনন্যার মনে হলো হয়তো ছেলেটি এবার প্রতিবাদ করবে বা কিছু বলবে, কিন্তু আকাশ তাকে দেখে শুধু হালকা একটু হাসল এবং আবার নির্লিপ্তভাবে নিজের ফোনে দেখতে লাগল। অনন্যার এটা দেখে একটু অদ্ভুত ও খারাপ লাগলো।
সে আশা করেছিল যে ছেলেটি হয়তো রেগে যাবে বা কোনো কড়া জবাব দেবে, কিন্তু তার এমন শান্ত প্রতিক্রিয়া অনন্যাকে উল্টো কিছুটা অস্বস্তিতে ফেলে দিল। তবুও তার মনের অহংকার এখনো বিন্দু মাত্র কমেনি। সে সিটে হেলান দিয়ে দাম্ভিকতার সাথে বলল, সত্যিই পাপা, কিছু মানুষের নিজের আসল যোগ্যতাটা মাঝে মধ্যে দেখে নেওয়া উচিত। অশোক চৌধুরী এবার পুরোপুরি চুপ হয়ে গেলেন, কারণ হয়তো তার মেয়ের এই কুরুচিপূর্ণ আচরণ তার আর ভালো লাগছিল না। ঠিক সেই মুহূর্তে এয়ারপোর্টের লাউডস্পিকারে একটি ঘোষণা হল, লন্ডনগামী ফ্লাইট নম্বর AI217 এর যাত্রীদের অনুরোধ করা হচ্ছে যে তারা বোর্ডিংয়ের জন্য প্রস্তুত থাকুন। অনন্যা তৎক্ষণাৎ তার ব্র্যান্ডের ব্যাগটি তুলে নিল এবং বলল, গুড, এবার আর বেশিক্ষণ এই সব মানুষের সাথে বসে থাকতে হবে না। আকাশও খুব ধীরে ধীরে তার ব্যাগটি নিজের কাঁধে তুলে নিল। সে উঠে জানালার একদম কাছে গিয়ে রানওয়ের দিকে তাকাতে লাগল। তার চোখে তখন এক অদ্ভুত এক উজ্জ্বলতা বা চমক ছিল, যেন সে কোনো পুরনো স্মৃতিতে বা ভাবনায় হারিয়ে গেছে। ঠিক তখনই হঠাৎ এয়ারপোর্টের প্রধান প্রবেশদ্বারের দিকে ব্যাপক শোরগোল ও তৎপরতা শুরু হলো। কিছু লোক অত্যন্ত দ্রুত গতিতে ভেতরে আসতে দেখা গেল। তাদের মধ্যে এয়ারপোর্টের উচ্চপদস্থ দুজন কর্মকর্তা, একজন প্রধান ম্যানেজার এবং দুজন কর্মচারী ছিলেন। তারা সবাই খুব ব্যস্তভাবে কাউকে খুঁজতে খুঁজতে এদিক ওদিক তাকাচ্ছিলেন। অনন্যা এই দৃশ্য দেখে তার বাবাকে বলল, মনে হচ্ছে কোনো বড় ধরনের ভিআইপি ব্যক্তি আসতে চলেছে। অশোক চৌধুরীও উৎসুক হয়ে তাদের দিকে তাকাতে লাগলেন, কিন্তু ঠিক পরের মুহূর্তেই যা ঘটল তা অনন্যাকে পুরোপুরি স্তব্ধ ও অবাক করে দিল। সেই সব উচ্চপদস্থ কর্মকর্তারা সরাসরি সেই দিকে এগিয়ে গেলেন যেখানে সাধারণ পোশাকে আকাশ রহমান দাঁড়িয়েছিল। আকাশ তখনও জানালার কাছে স্থির হয়ে দাঁড়িয়ে রানওয়ের দিকে তাকাচ্ছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই সেই সব মানুষ আকাশের সামনে এসে বিনীতভাবে থামলেন। এয়ারপোর্ট ম্যানেজার অত্যন্ত সম্মানের সাথে মাথা নিচু করে বললেন, স্যার, আমরা আপনারই জন্য সাগ্রহে অপেক্ষা করছিলাম। আর এই কথাটি শোনা মাত্রই অনন্যার চোখ বিস্ময়ে ও লজ্জায় যেন ছানা বড়া হয়ে গেল, কারণ যে ছেলেটিকে নিয়ে সে কিছুক্ষণ আগে বিদ্রূপ করছিল, সেই একই সাধারণ দেখতে মানুষকে এখন সবাই স্যার বলে অত্যন্ত সম্মানের সাথে সম্বোধন করছে। এয়ারপোর্ট ম্যানেজারের এই কথা শোনা মাত্রই সেখানে দাঁড়িয়ে থাকা সমস্ত মানুষের নজর একসাথে আকাশ রহমানের দিকে ঘুরে গেল। কিছুক্ষণ আগে পর্যন্ত যে ছেলেটিকে অনন্যা একদম তুচ্ছ ও সাধারণ মনে করছিল, এখন হঠাৎ সে পুরো এয়ারপোর্টের আকর্ষণের কেন্দ্রে পরিণত হল। আকাশ খুব হালকাভাবে ঘুরে তাদের দিকে তাকালো। তার মুখে এখনো সেই একই শান্ত হাসি ছিল, যেন সে আগে থেকেই জানত যে এমন কিছু হতে চলেছে। ম্যানেজার অত্যন্ত বিনম্রভাবে মাথা নত করে বললেন, স্যার, আপনার ফ্লাইটের সমস্ত ধরনের বিশেষ ব্যবস্থা সম্পূর্ণ করা হয়েছে। বোর্ডিং শুরু হওয়ার আগে আপনি যদি অনুগ্রহ করে ভিআইপি লাউঞ্জে বিশ্রাম করতে চান, তবে আমরা আপনাকে এখনই সেখানে নিয়ে যেতে পারি। আকাশ খুব সাধারণ ও নম্র গলায় উত্তর দিল, না ধন্যবাদ, আমি এখানেই বেশ ভালো আছি। তার গলার স্বরে বিন্দুমাত্র দম্ভ বা অহংকার ছিল না। সে ঠিক ওভাবেই কথা বলছিল যেভাবে কোনো অতি সাধারণ মানুষ কথা বলে। কিন্তু ম্যানেজার এবং বাকি কর্মচারীরা তাকে যেভাবে দেবতুল্য সম্মানের সাথে দেখছিলেন, তাতে এটা পরিষ্কার ছিল যে সে কোনো সাধারণ মানুষ নয়, বরং অত্যন্ত প্রভাবশালী ও বিশেষ কোনো ব্যক্তি। কিছুটা দূরে হতভম্ব হয়ে দাঁড়িয়ে অনন্যা এসব দেখছিল। কয়েক মিনিট আগে যাকে সে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তার সামনে এয়ারপোর্টের বড় কর্মকর্তারা এভাবে কুর্নিশ করে দাঁড়িয়েছিলেন। অনন্যা কিছুতেই মাথায় ঢোকাতে পারছিল না যে আসলে ঠিক কি ঘটছে। সে কাঁপা কাঁপা গলায় তার বাবাকে জিজ্ঞেস করল, পাপা, এই লোকগুলো একে কেন স্যার বলছে? অশোক চৌধুরীও আকাশকে খুব খুঁটিয়ে দেখছিলেন। তিনি কয়েক সেকেন্ড গভীর চিন্তা করে বললেন, হয়তো সে কোনো দেশের বড় কোনো বিজনেসম্যান হবে, অথবা কোনো অত্যন্ত বিশেষ প্রজেক্টের সাথে গভীরভাবে যুক্ত থাকবে। অনন্যার মুখের সেই অহংকারী হাসি ধীরে ধীরে পুরোপুরি মুছে গেল। তার কানে নিজের বলা একটু আগের কথাগুলো বারবার প্রতিধ্বনিত হতে লাগল। ওদিকে এয়ারপোর্ট ম্যানেজার আকাশের সাথে কিছু অত্যন্ত জরুরি নথিপত্র নিয়ে আলোচনায় ব্যস্ত ছিলেন। তিনি বলছিলেন, স্যার, আপনার কোম্পানির সাথে যে নতুন প্রযুক্তি প্রজেক্ট শুরু হতে যাচ্ছে, তার জন্য আমাদের পুরো টিম এখন প্রস্তুত। আপনার মূল্যবান পরামর্শ আমাদের কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আকাশ মাথা নাড়ল এবং বলল, ঠিক আছে, আমি লন্ডন সফর থেকে ফিরে এসে এ বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। ম্যানেজার তৎক্ষণাৎ বললেন,
জি স্যার, আমাদের জন্য এটি অত্যন্ত আনন্দের বিষয় যে আপনি আমাদের এই প্রজেক্টে কাজ করতে রাজি হয়েছেন। এই কথাগুলো শোনা মাত্রই অনন্যার বুক দুরু দুরু করতে লাগলো এবং তার হৃদস্পন্দন অনেকটা বেড়ে গেল। এখন সে মর্মে মর্মে অনুভব করছিল যে যে ছেলেটিকে সে উপহাস করেছে সে আসলে সাধারণ কোনো মানুষ নয়। ঠিক সেই মুহূর্তে পাশে দাঁড়িয়ে থাকা একজন জুনিয়র কর্মচারী অত্যন্ত বিনয়ের সাথে বললেন, স্যার, আপনার বোর্ডিং শুরু হওয়ার সময় হয়ে গেছে। আকাশ তার সেই ছোট সাধারণ ব্যাগটি হাতে নিল এবং হাঁটতে শুরু করল। ঠিক যেভাবে সে সামনে এগিয়ে যাচ্ছিল তার গভীর নজর এক পলকের জন্য অনন্যার উপর স্থির হল। সেই একই মেয়ে যে কিছুক্ষণ আগে তাকে নিয়ে নোংরা রসিকতা করেছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হল আকাশ তাকে দেখেও কিছুই বলল না। সে শুধু তার চিরচেনা সেই শান্ত হাসিটি দিল এবং সামনে এগিয়ে গেল। অনন্যার কাছে সেই হাসিটি তখন কোনো জ্বলন্ত আয়নার মতো মনে হল, যেখানে সে নিজের কুৎসিত অহংকারী রূপটি পরিষ্কার দেখতে পাচ্ছিল। সে শত চেষ্টা করেও একটি শব্দ উচ্চারণ করতে পারল না। কিছুক্ষণ পর সমস্ত যাত্রীরা বোর্ডিং গেটের দিকে অগ্রসর হতে লাগলেন। অনন্যা আর তার বাবাও সেই একই লাইনে অপেক্ষা করছিলেন। অদ্ভুত এক কাকতালীয়ভাবে আকাশ রহমান তাদের থেকে কিছুটা দূরত্বেই দাঁড়িয়েছিল। অনন্যার চোখ বারবার অজান্তেই তার উপর চলে যাচ্ছিল। এখন সে আকাশকে আর আগের সেই তুচ্ছ নজরে দেখছিল না। এখন তার হৃদয়ে এক প্রকাণ্ড প্রশ্ন ছিল, আসলে এই বিস্ময়কর মানুষটি কি? কিছুক্ষণ পর সবাই বিমানের ভেতরে প্রবেশ করলেন। অনন্যা আর তার বাবা তাদের সংরক্ষিত সিটে গিয়ে বসলেন। অনন্যা জানালার পাশের সিটটিতে বসেছিল। সে তখনও ঘোর কাটেনি এবং ভাবনায় ডুবেছিল। তখনই এয়ার হোস্টেস একজন বিশেষ যাত্রীকে সাথে নিয়ে তাদের সিটের দিকে এগিয়ে এলেন। অনন্যা মাথা তুলে দেখল এবং তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সেই যাত্রী আর কেউ নয়, স্বয়ং আকাশ রহমান। এয়ার হোস্টেস মৃদু হেসে বললেন, স্যার, আপনার জন্য নির্ধারিত সিটটি ঠিক এখানেই। আকাশের সিটটি ছিল ঠিক অনন্যার পাশের সিট। কয়েক সেকেন্ডের জন্য তাদের দুজনের চোখাচোখি হল। অনন্যার চেহারায় তখন অনুশোচনা ও সংকোচ পরিষ্কারভাবে ধরা পড়ছিল। কিছুক্ষণ আগেই যে মেয়েটি দম্ভে মাটিতে পা দিচ্ছিল না, এখন সে নিজেকে অত্যন্ত ক্ষুদ্র ও অস্বস্তিকর মনে করছিল। আকাশ খুব স্বাভাবিকভাবে নিজের ব্যাগটি ওপরে রাখল এবং নিজের সিটে বসল। বিমানের ভেতরে তখন এক ধরনের মৃদু গুঞ্জন চলছিল। যাত্রীরা সিট বেল্ট লাগাচ্ছিল, কেউ নিজের ফোন বন্ধ করছিল, আবার কেউ জানালা দিয়ে রানওয়ে দেখছিল। কিন্তু অনন্যার পুরো ধ্যান ছিল তার পাশের যাত্রীটির দিকে। তার কানে নিজের বলা সেই শব্দগুলো তীরের মতো বিঁধছিল। কিছু মানুষের নিজের আসল যোগ্যতা দেখে নেওয়া উচিত। এটা ভাবতেই তার নিজের প্রতি নিজেরই চরম ঘৃণা ও লজ্জা হতে লাগল। কয়েক মিনিট দুজনের মাঝে এক গভীর নীরবতা বিরাজ করল। তারপর হঠাৎ আকাশ খুব শান্ত ও গম্ভীর গলায় বলল, আপনিও কি লন্ডনেই যাচ্ছেন? অনন্যা কিছুটা ঘাবড়ে গিয়ে উত্তর দিল, জি, হ্যাঁ। আকাশ মাথা নেড়ে বলল, ভালো, অনেক লম্বা পথ, আশা করি সময় দ্রুতই কেটে যাবে। তার কণ্ঠস্বরে বিন্দুমাত্র তিক্ততা বা ক্ষোভ ছিল না। অনন্যার কাছে এই সহজ ব্যবহারটুকু যেন তপ্ত আগুনের মতো আরো বেশি বিঁধতে লাগল। সে মনে মনে চাইছিল তার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিতে, কিন্তু শব্দগুলো যেন তার গলায় আটকে আসছিল। কিছুক্ষণ পর বিমানটি ধীরে ধীরে রানওয়ের দিকে এগোতে লাগল। ঘোষণা করা হলো যে যাত্রীরা যেন নিজ নিজ সিট বেল্ট বেঁধে নেন। বিমানটি গতি বাড়িয়ে গর্জন করে কয়েক সেকেন্ডের মধ্যে নীল আকাশে ডানা মেলল। জানালার বাইরে তুলোর মতো সাদা মেঘ দেখা যাচ্ছিল। অনন্যা সাহস সঞ্চয় করে ধীরে ধীরে আকাশের দিকে তাকালো। এখন তার মনের মণিকোঠায় শুধু একটিই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যে ছেলেটিকে সে সামান্য সময় আগে সাধারণ ভেবে হাস্যরসের পাত্র বানিয়েছিল, সে আসলে এত বিশাল মানুষ কিভাবে হয়ে উঠল? এই প্রশ্নটি তার মনে বারবার দোলা দিচ্ছিল, আর হয়তো সেই প্রশ্নের উত্তরটি পরবর্তী কয়েক ঘন্টায় সে পেতে চলেছিল। কারণ বিমানের ভেতরে বসা সেই অতি সাধারণ বেশভূষার মানুষটি, অর্থাৎ আকাশ রহমান,
নিজের বুকের ভেতর জীবনের এমন এক আশ্চর্য কাহিনী লুকিয়ে রেখেছিল যা শুনলে যে কোনো মানুষের জগৎ দেখার দৃষ্টিভঙ্গি আমূল বদলে যেতে পারত। বিমান এখন মেঘের সমারোহে এক স্থির গতিতে উঠছিল। জানালার বাইরে শুভ্র মেঘের অনন্ত সমুদ্র দেখা যাচ্ছিল, আর বিমানের ভেতরে মৃদু আলোর আবহে যাত্রীরা নিজ নিজ আসনে খুব শান্ত হয়ে বসেছিলেন। কেউ হয়তো সিনেমা দেখছিলেন, কেউ গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, আবার কেউ নিবিষ্ট মনে বই পড়ছিলেন। কিন্তু অনন্যা চৌধুরীর জন্য এই সফরটি মোটেই সাধারণ ছিল না। তার অবচেতন মন বারবার পাশে বসা আকাশ রহমানের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। আকাশ জানালার বাইরে তাকিয়েছিল এবং তার চেহারায় সেই একই চিরস্থায়ী শান্ত ভাব ছিল, যেন সে পৃথিবীর সমস্ত অস্থিরতা ও জাঁকজমকের ঊর্ধ্বে নিজের কোনো এক গভীর চিন্তার জগতে বাস করছে। অনন্যা বুঝতেই পারছিল না যে সে কিভাবে কথা শুরু করবে নাকি সারা জীবনের জন্য চুপ করে থাকবে। তার মনের ভেতর এক বিশাল পাপবোধের বোঝা চেপে বসেছিল। কিছুক্ষণ পর এয়ার হোস্টেস খাবারের ট্রলি নিয়ে সার্ভ করা শুরু করলেন। ট্রলিটি ধীরে ধীরে প্রতিটি সারির সিটের কাছে আসছিল। যখন ট্রলিটি তাদের সিটের ঠিক সামনে এলো, এয়ার হোস্টেস হাসি মুখে বিনীতভাবে জিজ্ঞেস করলেন, স্যার, আপনার জন্য আপনার পছন্দের স্পেশাল মিলটি প্রস্তুত করা হয়েছে। অনন্যা এই বিষয়টি শোনা মাত্রই আবারও নতুন করে অবাক হয়ে গেল। আকাশ শান্ত স্বরে বলল, অনেক ধন্যবাদ। এয়ার হোস্টেস অত্যন্ত রাজকীয় সম্মানের সাথে খাবারের ট্রেটি তার সামনে রেখে দিলেন। অনন্যার মনের কৌতূহল ও বিস্ময় এবার চরমে পৌঁছাল। সে নিজেকে আর বিন্দু মাত্র নিয়ন্ত্রণে রাখতে পারল না। সে ধীরে ধীরে অত্যন্ত নরম সুরে আকাশের দিকে তাকিয়ে বলল, আপনি যদি কিছু মনে না করেন তবে কি আমি আপনাকে একটি প্রশ্ন করার সাহস করতে পারি? আকাশ তার দিকে শান্তভাবে তাকালো এবং খুব হালকা হাসল। অবশ্যই, যে কোনো প্রশ্ন করতে পারেন। অনন্যা কয়েক সেকেন্ড ইতস্তত করে বলল, আসলে আপনাকে দেখে বিন্দুমাত্র মনে হওয়ার উপায় নেই। সে কিছুক্ষণ মাথা নিচু করে থেকে ধীরে ধীরে বলল, আসলে কারণ আপনাকে দেখতে এবং আপনার ব্যবহার একদম অতি সাধারণ মানুষের মতো। আকাশ কোনো প্রকার বিরক্তি বা রাগ না দেখিয়ে বলল, সাধারণ হওয়া তো পৃথিবীর কোনো খারাপ কাজ বা বিষয় নয়। অনন্যা নিজের মারাত্মক ভুলের কথাটি এবার তীব্রভাবে অনুভব করতে লাগল। সে বুকের ভেতর থেকে সাহস জোগাড় করে বলল, আসলে এয়ারপোর্টে আমি আপনার সম্পর্কে যা বলেছি বা যে ধরনের মন্তব্য করেছি তার জন্য আমার সত্যি মন থেকে ক্ষমা চাওয়া উচিত। এই কথাটি উচ্চারণ করতে করতে তার কণ্ঠস্বর অপরাধবোধে অত্যন্ত নিচু হয়ে গেল। আকাশ কয়েক মুহূর্ত এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকল। তারপর খুব সহজ ও স্বাভাবিক স্বরে বলল, এতে মন খারাপের কোনো কারণ নেই। আপনি যা বাইরে থেকে দেখেছেন, আপনার তৎকালীন বিচার বুদ্ধি অনুযায়ী আপনি সেটির ভিত্তিতেই চিন্তা করেছেন। অনন্যা আকাশকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে বলল, আপনার কি এই বিষয়ে বিন্দুমাত্র খারাপ লাগেনি? আকাশ মাথা নেড়ে শান্তভাবে বলল, না, কারণ এমন পরিস্থিতির সম্মুখীন আমি প্রথমবার হইনি। অনন্যা এটা শুনে পুরোপুরি নীরব হয়ে গেল। কয়েক সেকেন্ড পর আকাশ জানালার বাইরের আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, মাঝে মাঝে মানুষ কেবল বাইরের বাহারি পোশাক দেখে ভেতরের মানুষটির জীবনী পড়ার ব্যর্থ চেষ্টা করে, অথচ আসল জীবনী তো অন্য এক নিভৃত জায়গায় লেখা থাকে। অনন্যা মন্ত্রমুগ্ধের মতো তার প্রতিটি কথা শুনছিল। আকাশ কয়েক মুহূর্তের জন্য মৌন থাকল। হয়তো সে নিজের অতীত জীবনের কোনো এক পুরনো ধূসর স্মৃতিতে ডুব দিয়েছিল। তারপর সে খুব করুণ ও নিচু স্বরে বলল, আমি কিন্তু চিরকালই এমন ছিলাম না যেমনটা আপনি আজ আমাকে দেখছেন। অনন্যা প্রবল কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, আপনি আসলে কি বোঝাতে চাইছেন? আকাশ এক গভীর শ্বাস নিল এবং বলা শুরু করল, যখন আমি খুব ছোট ছিলাম তখন আমাদের পরিবারের অর্থনৈতিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। আমার বাবা খুব সকালেই আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। আমার মা সুফিয়া রহমান একাই চরম প্রতিকূলতার মাঝে সব সামলাতেন। তার কণ্ঠস্বরে হঠাৎ এক অন্যরকম গভীরতা ও আবেগ চলে এলো। সে বলে চলল,
মা ভোর থেকে গভীর রাত পর্যন্ত হাড় ভাঙা খাটুনি খাটতেন। কখনো অন্যের বাড়িতে রান্না করতেন, তো কখনো সেলাইয়ের কাজ করতেন। তার হৃদয়ে একটাই মাত্র স্বপ্ন ছিল, তার ছেলে যেন সুশিক্ষিত হয়ে একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। অনন্যা এক মুহূর্তের জন্যও পলক না ফেলে তার কাহিনী শুনছিল। আকাশ আরও যোগ করল, আমার আজও পরিষ্কার মনে পড়ে, আমার স্কুলের বাৎসরিক ফি জমা দেওয়ার টাকা ছিল না বলে মা তার বিয়ের শেষ সম্বল একমাত্র সোনার চুড়িখানা বিক্রি করে দিয়েছিলেন। অনন্যার চোখ দুটি নিজের অজান্তেই পানিতে ভরে এলো। আকাশের কণ্ঠস্বর তখনও অবিচল ও শান্ত ছিল, কিন্তু তার প্রতিটি শব্দের পিছনে বছরের পর বছরের নীরব সংগ্রাম ও হাহাকার লুকিয়েছিল। সেদিন আমি মনে মনে শপথ নিয়েছিলাম যে একদিন আমি বড় হয়ে মায়ের জীবনের সব অভাব ও কষ্ট চিরতরে মুছে দেব। সে কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল, তারপর এক বিষণ্ণ হাসির সাথে বলল, ব্যাস, ঠিক সেখান থেকেই আমার জীবনের দীর্ঘ লড়াই শুরু হলো। অনন্যা এবার পরিষ্কার বুঝতে পারছিল যে এই মানুষটি কেন অন্য সবার চেয়ে এত আলাদা ও মহান। আকাশ আরও জানালো, কলেজে পড়ার সময়ই আমি আমার নিজের চেষ্টায় একটি ছোট সফটওয়্যার ডেভেলপ করেছিলাম। শুরুর দিকে কেউ সেটিকে গুরুত্ব দেয়নি, কিন্তু ধীরে ধীরে সেই উদ্ভাবনই আজকের আমার এই বিশাল কোম্পানি অর্থাৎ রহমান টেকনোলজিসের প্রধান ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। অনন্যা ধীরে থেকে কুণ্ঠিত হয়ে জিজ্ঞেস করল, রহমান টেকনোলজিস? আপনি কি সেটির কর্ণধার? আকাশ মাথা নেড়ে সায় দিল, হ্যাঁ, আমি। এখন অনন্যার সামনে পুরো সত্যটি দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেল। যে মানুষটিকে সে কিছুক্ষণ আগে গরিব এবং নিচু স্তরের ভেবে তামাশা করেছিল, সেই মানুষটি আজ নিজের কঠোর পরিশ্রমে সারা পৃথিবীতে নিজের নাম উজ্জ্বল করেছে। অনন্যার নিজের আচরণের ওপর যেন এক প্রকাণ্ড পাহাড় সম অনুশোচনা হতে লাগল। বেশ কিছুক্ষণ দুজনের মাঝে এক পিন পতন নীরবতা থাকল। বিমানের বাইরে বিকেলের সোনালি রোদ মেঘের গায়ে পড়ে এক অদ্ভুত মায়াবী দৃশ্যের অবতারণা করছিল। পুরো আকাশটাই যেন সোনালি আভায় মোড়া। অনন্যা খুব নিচু স্বরে ধীরে ধীরে বলল, আপনার মা আপনাকে নিয়ে নিশ্চয়ই অনেক গর্ববোধ করতেন। আকাশের দু চোখে এক অদ্ভুত দ্যুতি খেলে গেল এবং সে বলল, হ্যাঁ, তবে বড় আফসোস যে তিনি আজ আমার এই সাফল্য দেখে যাওয়ার জন্য বেঁচে নেই। অনন্যা চরম বিস্ময় নিয়ে তার দিকে তাকিয়ে রইল। আকাশ খুব শান্ত অথচ করুণ গলায় বলল, মাত্র 3 বছর আগে মা আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। এই কথাটি শোনা মাত্রই অনন্যার মনের কোথাও যেন এক তীব্র ব্যথার টান অনুভব করল। এবার সে পুরোপুরি বুঝতে পারল যে আকাশের চোখের ওই শান্ত চাহনির পেছনে আসলে কত বড় এক হারানোর শূন্যতা রয়েছে। কিছুক্ষণ দুজনই নিশ্চুপ হয়ে বসে রইল। তারপর হঠাৎ আকাশ খুব হালকা ও প্রাণবন্ত স্বরে বলল, আচ্ছা, আমি কি আপনাকে একটা কথা বলতে পারি? অনন্যা তার দিকে অপরাধীর মতো তাকালো। আকাশ হাসল এবং মৃদু স্বরে বলল, আপনাকে কিন্তু এখন আর ঠিক আগের সেই মেয়েটির মতো মনে হচ্ছে না। অনন্যা কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, আপনি আসলে কি বোঝাতে চাইছেন? আকাশ জানালার বাইরে তাকিয়ে উত্তর দিল, এয়ারপোর্টে যে অহংকারী মেয়েটিকে দেখেছিলাম আর এখন আমার পাশে যে কোমল হৃদয়ের মেয়েটি বসে আছে, এই দুজনের মধ্যে আসমান জমিন পার্থক্য রয়েছে। অনন্যা খুব নিচু গলায় জিজ্ঞেস করল, আপনি আমার মাঝে কোন ধরনের পার্থক্য দেখছেন? আকাশ আবার বাইরের দিকে তাকিয়ে বলল, আগের মেয়েটি কেবল মানুষের বাহ্যিক পোশাক দেখেই তুচ্ছ তাচ্ছিল্য করত, আর এই মুহূর্তের মেয়েটি হয়তো কোনো মানুষের ভেতরের লড়াই আর জীবন কাহিনী বুঝতে শিখেছে। অনন্যা এটা শুনে আর নিজেকে সামলাতে পারল না। তার চোখের জল গড়িয়ে পড়তে লাগল। সে তার জীবনে প্রথমবার এটা মর্মে মর্মে উপলব্ধি করল যে কিছু কিছু মানুষের সাথে সাক্ষাৎ মানুষের সারা জীবনের ভ্রান্ত দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দিতে পারে। বিমানটি তার আপন গতিতে যাত্রা বজায় রেখেছিল এবং সেই দীর্ঘ যাত্রার সাথে সাথে অনন্যার পাথুরে হৃদয়েও এক নতুন পরিবর্তনের ছোঁয়া লাগছিল। কিন্তু তার বিন্দুমাত্র কল্পনাতেও ছিল না যে লন্ডন পৌঁছানোর পর এই বিশেষ মুহূর্তটি কেবল একটি সাময়িক স্মৃতি হিসেবে ফুরিয়ে যাবে না,
কারণ আগামী কয়েকদিনের মধ্যে তার জীবনে এমন এক অদ্ভুত ও অভাবনীয় মোড় আসতে চলেছিল, যেখানে এই আকাশ রহমানই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বড় সিদ্ধান্তটি নিতে চলেছিল। লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে পৌঁছানোর পর বিমানটি অত্যন্ত মসৃণভাবে রানওয়েতে স্পর্শ করল। জানালার বাইরে লন্ডনের সেই চিরচেনা হালকা টিপটিপ বৃষ্টি হচ্ছিল এবং আকাশ ঘন ধূসর মেঘে ঢাকা ছিল। যাত্রীরা ব্যস্ত হয়ে নিজেদের সিট বেল্ট খুলতে শুরু করলেন। কেউ দ্রুত নিজের ফোন অন করে প্রয়োজনীয় খবর নিচ্ছিলেন, আবার কেউ ব্যাগ নিয়ে আগেভাগে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু অনন্যা চৌধুরী তখনও নিজের সিটে এক মূর্তির মতো শান্ত হয়ে বসে রইল। তার মনের গহীনে এক অদ্ভুত প্রশান্তি আর একচিলতে অজানা অস্থিরতা একসাথে খেলা করছিল। মাত্র কয়েক ঘন্টা আগের যে আকাশ রহমান তার কাছে ছিল চরম অবজ্ঞার পাত্র, এখন তাকে আকাশ খুব সন্তর্পণে উপর থেকে তার সেই সাধারণ ব্যাগটি নামালো এবং অনন্যার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, চলুন নামা যাক। অনন্যা যন্ত্রের মতো হালকা মাথা নেড়ে সায় দিল এবং দুজনে ধীরে ধীরে ভিড় ঠেলে বিমান থেকে বাইরে বেরিয়ে এলেন। এয়ারপোর্টের ভেতর ছিল প্রচুর হট্টগোল ও ব্যস্ততা। লাউডস্পিকারে ইংরেজিতে ঘোষণা হচ্ছিল এবং মানুষ যে যার গন্তব্যে দ্রুত পদে হেঁটে যাচ্ছিল। কিন্তু অনন্যার পুরো নজর ও মনোযোগ ছিল কেবল আকাশের দিকেই। সে মনে মনে ভাবছিল যে এয়ারপোর্টে অনন্যা যেভাবে তাকে ছোট করেছিল, আকাশ চাইলে খুব সহজেই তাকে সবার সামনে বেইজ্জত করে দিতে পারত। কিন্তু সে তেমন নীচতা দেখায়নি। সে অনন্যাকে বিন্দুমাত্র অপমান করেনি বা তার ভুল বারবার তাকে মনে করিয়ে দেবার হীন চেষ্টাও করেনি। আকাশের এই বিশাল ব্যক্তিত্বই অনন্যার মনকে পুরোপুরি জয় করে নিয়েছিল। এয়ারপোর্টের প্রধান গেট দিয়ে বাইরে বেরোতেই হঠাৎ বিশাল দুটি কালো লাক্সারি গাড়ি তাদের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। গাড়ি থেকে স্যুটটাই পরা দুজন সুঠাম লোক নেমে সরাসরি আকাশের দিকে এগিয়ে এলেন। তাদের মধ্যে একজন অত্যন্ত বিনীতভাবে মাথা নত করে বললেন, স্যার, আপনার জন্য নির্ধারিত হোটেলের সমস্ত বিশেষ ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে। অনন্যা এই দৃশ্যটি দেখে আবারও মনে মনে ভাবল যে আকাশ মানুষ হিসাবে কতখানি উচ্চতায় পৌঁছেছেন। কিন্তু আকাশ তৎক্ষণাৎ তাদের থামিয়ে দিয়ে বলল, ঠিক আছে, তবে আমাদের মূল গন্তব্যে যাওয়ার আগে আমাকে জরুরি ভিত্তিতে এক জায়গায় যেতে হবে। অনন্যা তার দিকে আকাশ ভেঙে পড়ার মতো বিস্ময় নিয়ে তাকালো। আকাশ তাকে দেখে হাসল এবং বিনীতভাবে বলল, আপনার যদি খুব বেশি তাড়া না থাকে তবে আমি আপনাকে আমার জীবনের এক বিশেষ জায়গা দেখাতে চাই। অনন্যা এক মুহূর্তও চিন্তা না করে উত্তর দিল, না, আমার বিন্দুমাত্র কোনো তাড়া নেই। অল্প সময়ের মধ্যেই বিলাসবহুল গাড়িটি লন্ডনের ভিড় ঠেলে শহরের মূল রাস্তা দিয়ে ছুটতে শুরু করল। জানালার বাইরে লন্ডনের প্রাচীন ও অপূর্ব সব স্থাপত্য শৈলী দেখা যাচ্ছিল। কিন্তু অনন্যার মন তখনও সেই এয়ারপোর্টের স্মৃতিতে আচ্ছন্ন ছিল। প্রায় আধ ঘন্টা পর গাড়িটি শহরের এক অত্যন্ত নিরিবিলি ও শান্ত এলাকায় গিয়ে একটি সুদৃশ্য ভবনের সামনে থামল। সেই ভবনের সামনে একটি বড় নেম প্লেট ছিল, যেখানে খোদাই করে লেখা ছিল সুফিয়া রহমান মেমোরিয়াল এডুকেশন সেন্টার। অনন্যা চরম বিস্ময় ও আবেগ নিয়ে আকাশের দিকে তাকালো। আকাশ খুব ধীরে ধীরে গাড়ি থেকে নামল এবং তাকে উদ্দেশ্য করে বলল, আসুন আমার সাথে। দুজনে মিলে ভবনের ভেতরে প্রবেশ করলেন। ভেতরে দেখা গেল অনেক ছোট ছোট এতিম ও দরিদ্র শিশু খুব আনন্দের সাথে পড়াশোনা করছে। কেউ কম্পিউটার ল্যাবে কাজ শিখছে, তো কেউ পাঠাগারে বসে বই পড়ছে। সেখানকার পরিবেশ ছিল অত্যন্ত সাধারণ, অথচ এক ঐশ্বরিক খুশিতে পরিপূর্ণ। অনন্যা এই দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে গেল। আকাশ খুব নিচু স্বরে আবেগময় গলায় বলল, এই পুরো প্রতিষ্ঠানটি আমি আমার মায়ের স্মৃতির উদ্দেশ্যে গড়ে তুলেছি। অনন্যার চোখের মনি উজ্জ্বল হয়ে উঠল। আকাশ আরো বলল, যখন আমি অভাবের মধ্যে বড় হচ্ছিলাম তখন আমাকে পড়াশোনার প্রতিটি ধাপের জন্য চরম লড়াই করতে হয়েছিল। তাই আমি শপথ নিয়েছিলাম যে যেসব মেধাবী শিশুর কাছে সুযোগ নেই, আমি তাদের জন্য সেই স্বপ্নের দুয়ার খুলে দেব। অনন্যা দীর্ঘক্ষণ কোনো কথাই বলতে পারল না। সে অনুভব করছিল যে মানুষটিকে সে মাত্র কয়েক ঘন্টা আগে তার অহংকারের তুলাদণ্ডে মেপেছিল, সে আসলে হৃদয়ের বিশালতায় কতটা আকাশ ছোঁয়া। কিছুক্ষণ পর তারা দুজনে ভবন থেকে বেরিয়ে বাইরে খোলা আকাশের নিচে এসে দাঁড়ালেন। লন্ডনের হালকা হিমেল বাতাস বইছিল।
অনন্যা খুব ধীর স্বরে এবং কুণ্ঠিত হয়ে বলল, আকাশ, আজ আমি আমার করা প্রতিটি ভুল ও অপরাধের কথা হাড় হাড় করে অনুভব করতে পারছি। আকাশ স্থির দৃষ্টিতে তার দিকে তাকালো। অনন্যার দু চোখ তখন অশ্রুসিক্ত ছিল। সে কান্নাসিক্ত কণ্ঠে বলল, আমি আপনাকে বিন্দুমাত্র না চিনে কেবল আপনার বাইরের আবরণ দিয়ে বিচার করেছিলাম, এবং এটিই হয়তো আমার জীবনের সবচেয়ে ঘৃণিত ভুল ছিল। আকাশ কয়েক পল পর পুনরায় মুখ খুলল। অনন্যা, আমি কি আপনাকে আমার জীবনের একটি অত্যন্ত ব্যক্তিগত প্রশ্ন করার অনুমতি পেতে পারি? অনন্যা ঝাপসা চোখে তার দিকে তাকালো এবং বলল, জি, অবশ্যই, আপনি নির্দ্বিধায় জিজ্ঞেস করুন। আকাশ খুব গভীর ও সিরিয়াস গলায় বলল, সত্যি করে বলুন তো, যদি আমি সেই সাধারণ, অতি সাধারণ অভাবী ছেলেটিই হতাম যেমনটা আপনার এয়ারপোর্টে প্রথম দর্শনে মনে হয়েছিল, তবে কি আপনি আজ আমার সাথে এই লন্ডনের রাস্তায় ওভাবে দাঁড়িয়ে থাকতেন? অনন্যা কয়েক সেকেন্ড এক গভীর নীরবতায় ডুবে থাকল। তারপর সে কোনো প্রকার আড়াল না রেখে অত্যন্ত সাহসিকতার সাথে বলল, হয়তো না, কিন্তু আজ আমি যদি কোনো অলৌকিক শক্তিতে আবার সেই অতীত মুহূর্তে ফিরে যাওয়ার সুযোগ পেতাম, তবে আমি কথা দিচ্ছি যে আমি আপনার সাথে ওরকম অমানবিক আচরণ কখনোই করতাম না। আকাশ অনন্যার চোখের গভীরে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল। সেই চোখে এখন আর আগের মতো আভিজাত্যের দম্ভ ছিল না, ছিল কেবল স্বচ্ছ জলের মতো নির্মল সততা। এক দীর্ঘ ও রহস্যময় নীরবতার পর আকাশ খুব ধীরে ও স্পষ্ট স্বরে বলল, অনন্যা, আমাদের এই জীবনে হাজারো মানুষের সাথে পরিচয় হয়, কিন্তু কিছু বিশেষ মানুষ থাকে যারা খুব অল্প সময়েই আমাদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নেয়। অনন্যার হৃৎপিণ্ড যেন দ্রুত তালে নাচতে শুরু করল। আকাশ বলে চলল, এয়ারপোর্টে আমাদের এই হঠাৎ দেখা হওয়া হয়তো নিছক একটি কাকতালীয় সংযোগ ছিল, কিন্তু এই কয়েক ঘন্টার সফরে আমি এটা অনুভব করতে পেরেছি যে আপনি ভেতর থেকে মোটেও কোনো খারাপ মানুষ নন। শুধু আপনার নিজের ভেতরের আসল রূপটিকে চেনার কোনো সঠিক সুযোগ আপনি পাননি। অনন্যা অপলক দৃষ্টিতে তার কথাগুলো শুনছিল। তারপর আকাশ এক বুক ভরা নিঃশ্বাস নিল এবং অত্যন্ত কোমল কণ্ঠে বলল, অনন্যা, আপনি কি আমার সারা জীবনের চলার পথের সঙ্গী, অর্থাৎ আমার অর্ধাঙ্গিনী হতে চাইবেন? অনন্যা এই অপ্রত্যাশিত কথায় এক মুহূর্তের জন্য যেন স্থবির ও বজ্রাহত হয়ে গেল। আকাশ সরাসরি ও পরিষ্কার ভাষায় প্রস্তাব দিল, আমি আপনাকে আমার জীবনের সাথী হিসেবে গ্রহণ করতে চাই। অনন্যার দু চোখ বেয়ে অবিরত জলধারা ঝরতে লাগল। সে বিন্দুমাত্র কল্পনাও করতে পারেনি যে আকাশ রহমান এত বড় হৃদয়ের পরিচয় দেবেন। সে ফুঁপিয়ে কেঁদে উঠে বলল, আপনার কি সত্যি মনে হয় যে আমি আপনার মতো একজন দেবতার মতো মানুষের যোগ্য? আকাশ আলতো করে হেসে উত্তর দিল, সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকে বদলানোর ক্ষমতা দিয়েছেন, আর আপনি তো নিজের পরিবর্তনকে সাদরে গ্রহণ করেছেন। অনন্যা কয়েক সেকেন্ড বাকরুদ্ধ হয়ে থাকল। তারপর নিজের কাঁপতে থাকা হাতটি দিয়ে আকাশের শক্ত হাতটি অত্যন্ত ভরসা নিয়ে চেপে ধরল। তার কণ্ঠস্বর কান্নায় বুঝে এলো, হ্যাঁ আকাশ, আমি সারা জীবনের জন্য আপনার ছায়া সঙ্গী হই। কারণ সেই বিশেষ দিনটিতেই অনন্যা চৌধুরী তার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি লাভ করেছিল, যে কোনো মানুষের প্রকৃত পরিচয় তার ব্র্যান্ডেড পোশাক বা টাকার থলিতে থাকে না, বরং তা থাকে তার স্বচ্ছ হৃদয়ের বিশালতায়, তার মানবিক সংস্কারে এবং তার মহৎ কর্মের মাঝে। বন্ধুরা, এই কাহিনীটি আমাদের চোখে আঙুল দিয়ে এটাই শিখিয়ে দেয় যে মানুষের আসল মর্যাদা তার বাহ্যিক চাকচিক্য বা জৌলুসে নির্ধারিত হয় না, বরং তা নির্ধারিত হয় তার নৈতিক চরিত্র, তার শিক্ষা এবং তার উন্নত কর্মের মাধ্যমে। যেসব মানুষকে বাইরে থেকে অতি সাধারণ বা নগণ্য মনে হয়, অনেক সময় দেখা যায় যে তাঁরাই ভেতর থেকে সবচেয়ে বেশি শক্তিশালী এবং উচ্চ মার্গের মানুষ হন। তাই কখনো কাউকে তার বাহ্যিক বেশভূষা দেখে ছোট জ্ঞান করা বা তাকে নিয়ে তামাশা করা চরম মূর্খতা ছাড়া আর কিছুই নয়, কারণ প্রতিটি মানুষের নিজস্ব এক গোপন যুদ্ধ এবং অদৃশ্য জীবন সংগ্রাম থাকে। এবার আপনারাই বলুন, আপনি যদি অনন্যার জায়গায় হতেন এবং পরে আকাশের এই বিশালতার কথা জানতে পারতেন, তবে কি আপনিও নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইতেন?
আর আপনি যদি স্বয়ং আকাশের জায়গায় হতেন, তবে কি সেই মেয়েটিকে তার অপমানের জন্য ক্ষমা করতে পারতেন? আকাশের এই সিদ্ধান্ত, অর্থাৎ অনন্যাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া কি আপনার মতে সঠিক ছিল? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আর যদি এই শিক্ষামূলক কাহিনীটি আপনার মনে নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জনদের সাথে এটি অবশ্যই শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো কারোর ভ্রান্ত চিন্তা ও দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দিতে পারে। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো এক অনুপ্রেরণামূলক কাহিনী নিয়ে।